Hello, welcome to Haldar E-Academy online platform. So in my previous class, I had started the poem Ulysses written by Alfred Lord Tennyson. So in my previous class, I have explained till here. So today I'm going to start from the line, how dull it is to pause. So in my previous class, I have explained to you that how Ulysses returned after 20 years to his home, but he is getting bored in his daily day-to-day life, because the day-to-day life means it is without adventure, and he wants to be as famous and remembered even after his death. So he wants to take the final voyage as he is getting old. So it may be the final voyage that he is going to. So he already stated that he was famous and he got very much honored in all the lands he had visited along with his peers, and now he wants his name to be remembered forever. And he compared that knowledge is such a thing, that knowledge, or here the adventure of knowledge, is such a thing that the more you get, there will be more left. Okay, now let's see what is there in the rest part. So now here it is written, how dull it is to pause to make an end. ঠিক আছে, তো আগের দিন আমি ক্লাসে বলেছিলাম, দেখো তিনি কি বলছেন, যে ফর এভার অ্যান্ড ফর এভার ওয়েন আই মুভ। তিনি যতই আগে এগিয়ে যান, যে মার্জিন মানে নলেজের যে মার্জিনটা, যেটা আমি কম্পেয়ার করেছিলাম কিসের সঙ্গে, হরাইজনের সঙ্গে, সেটা যেন আরও আরও দূরে সরে যায়। মিনস তিনি যত বেশি নলেজ পারসুইট করছেন, আরও নলেজ যেন, অ্যাডভেঞ্চারের যে নলেজ, অন্য দেশ দেখার যে নলেজ, সেটা যেন আরও আরও বেশি থেকে যাচ্ছে। এখানে বলছে হাউ ডাল ইট ইজ টু পজ, থেমে যাওয়াটা কি বোর, কি মানে ডাল টাইপের জিনিস, তার মধ্যে কোনো এনার্জি নেই। টু মেক অ্যান এন্ড, থেমে যাওয়া, এখানে এন্ড মানে হচ্ছে থেমে যাওয়াটা ভীষণ ডাল। টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ। টু রাস্ট আনবার্নিশড এখানে কিসের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, দেখো, যে একটা তলোয়ারের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, যে তলোয়ারটা মানে কোনো যুদ্ধে না গিয়ে গিয়ে, কোনো কাজে না লেগে লেগে তার মধ্যে জং পড়ে গেছে। নট টু শাইন ইন ইউজ, এটা যেহেতু ইউজ করা হয় না, তাই এটার মধ্যে সেই শাইন, সেই চকচকে ভাব কিন্তু আর নেই। তো এগুলো দেখো, যে কম্পেয়ারগুলো করা হয় সেগুলোকে বলা হচ্ছে, এক ধরনের লিটারারি ডিভাইস ইউজ করা হয়, সেটাকে বলা হয় মেটাফর। হ্যাঁ, METAPHOR। যে কোনো ধরনের কম্প্যারিজন, যেগুলোতে মানুষ আপাত দৃষ্টিতে তার কোনো সাদৃশ্য না থাকলেও, তার কোনো সিমিলারিটি না থাকলেও, তুমি যদি মানে ডিপার এক্সপ্লেনেশনে যাও, তাহলে দেখবে একটা সাদৃশ্য কিন্তু রয়েছে। যেমন এখানে দেখো, ডাইরেক্ট কিন্তু আই অ্যাম লাইক sword which is now which is rust unburnished because it is not getting used, এরকম করে লাইক বা অ্যাজ দিয়ে কিন্তু কোনো কম্পেয়ার করা হয়নি, বাট স্টিল আমরা বুঝতে পারছি যে তিনি তার লাইফটাকে কিসের সঙ্গে তুলনা করেছেন। তো এগুলো হচ্ছে মেটাফর। আর যেখানে ধরো আমরা ধরো কম্প্যারিজনটা খুব ইজিলি বুঝতে পারছি, যেখানে ধরো লাইক বা অ্যাজ এই ধরনের কম্পেয়ারগুলোকে, এই ধরনের ওয়ার্ড দিয়ে কম্পেয়ার করা হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে সিমিলি। হ্যাঁ, যেখানে আমরা কম্পেয়ারটা খুব সহজেই বুঝতে পারছি, SIMILE, সেগুলোকে সিমিলি বলা হয়। এগুলো জেনে রাখো, যদি তোমরা আনসারের মধ্যে একটু আধটু ঢুকিয়ে দাও তো শুনতে ভালো লাগে, আর কিছু না। আর অতটাও ডিপে যাওয়ার নেই, জাস্ট বলে রাখলাম, কারণ এই দুটো জিনিস কবিতার ক্ষেত্রে ভীষণ দরকার, সিমিলি আর মেটাফর। আরও প্রচুর আরও প্রচুর তোমার লিটারারি ডিভাইসেস আছে, কিন্তু অতটা জানা দরকার নেই। আর কি বলছে, অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, এখানে দেখো THO এর পর একটা অ্যাপোস্ট্রফি আছে, এখানে ওটা মানে ইউটা এখানে মিসিং, ঠিক আছে। অ্যাজ দো, THOUGH, এই পুরোটা কিন্তু মিসিং আছে, ওটার জন্য অ্যাপোস্ট্রফিটা দিয়ে দিয়েছে। তো অ্যাজ দো যেন মনে হচ্ছে টু ব্রিথ ওয়ার লাইফ, ঠিক আছে, যে আমি যখন নিঃশ্বাস নিচ্ছি
তখন আমার যে জীবনটা রয়েছে, এবং সেই নিঃশ্বাসটা কখন নিচ্ছি, যখন তিনি কোনো কাজ করছেন, তিনি কোনো অ্যাডভেঞ্চারে যাচ্ছেন। লাইফ পাইলড অন লাইফ ওয়্যার অল টু লিটল। এই দেখো, যেটা আমি বলছিলাম যে বয়স হচ্ছে, এটা দেখবে উল্লেখ থাকবে কোথায় বলছে, যে জীবনের ওপর যেন পাইল আপ হয়ে গেলেও সেটা ভীষণ কম। মানে কি, যে তিনি যদি অনেক, মানে জীবনে যদি তিনি অনেক বাঁচেন, তার সত্ত্বেও লাইফ পাইলড অন লাইফ মানে তিনি যদি মানে অনেকগুলো লাইফ পান, মানে এটা ব্যাপারটা হচ্ছে তিনি যদি অনেক বছর বাঁচেন, ওয়্যার অল টু লিটল, তার সত্ত্বেও সেটা ভীষণ কম পড়ে যাবে এই জার্নির ক্ষেত্রে, একটা অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে। অ্যান্ড অফ ওয়ান টু মি, এবং এই যে লাইফ, অ্যান্ড অফ ওয়ান টু মি মানে এই লাইফ পাইলড আপনের লাইফ থেকে, পাইলড অন মানে হচ্ছে স্তূপাকৃতি হওয়া, হ্যাঁ, এই জীবনের ওপর জীবন স্তূপাকৃতি হওয়ার মধ্যে সেটাই কম পড়ে যাচ্ছে, তার মধ্যে তো তিনি মাত্র একটি জীবনই লাভ করেছেন এই অ্যাডভেঞ্চারের জন্য। সেটার মধ্যেও লিটল রিমেন্স, সেই জীবনেরও খুব কম অংশ পড়ে রয়েছে, কারণ ওনার বয়স হচ্ছে। এর আগে আমরা বয়স হচ্ছে সেটা বুঝলাম কি করে, তিনি এত বছর ধরে বাইরে ছিলেন ট্রোজান ওয়ার, সেখান থেকে এত বছর পর ফিরেছেন, এসে তিনি বলছেন তার যে ওয়াইফ পেনেলপি, তার বয়স হচ্ছে। তো ওয়াইফের বয়স হলে তার নিজেরও তো বয়স বাড়বে না কি, তার বয়স তো থেমে থাকবে না। আর কি বলছে, বাট এভরি আওয়ার ইজ সেভড ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স। এখানে ইটার্নাল সাইলেন্স বলা হচ্ছে ডেথকে, হ্যাঁ, যে তিনি মৃত্যুর আগে প্রত্যেকটা ঘন্টা তিনি বাঁচাতে চান, সেভ করতে চান, যাতে তিনি সেটা অ্যাডভেঞ্চারে লাগাতে পারেন, কাজে লাগাতে পারেন, কারণ তার জীবনে খুব কম সময় বেঁচে আছে। লিটল রিমেন্স হচ্ছে তার জীবনে বেঁচে আছে। এবার দেখো ইটার্নাল সাইলেন্স কথাটাও দেখো, এখানে একটা বলে রাখি, এটাকে বলা হচ্ছে কি বলতো, ইউফেমিজম, EUPHE, ইউফে মি, মি জম, জম, ইউফেমিজম বলা হয়। এতটা মানে তোমাদের ডিপে যাওয়া দরকার নেই, জাস্ট বলছি। ইটার্নাল সাইলেন্সটা কেন ইউফেমিজম বলা হয় বলো তো, সেটা হচ্ছে যে ডেথ কথাটা তো শুনতে খারাপ লাগে, তো ডেথটাকে ডাইরেক্ট যে কথাটা শুনতে খারাপ লাগে সেটা না বলে যদি অন্য কোনোভাবে সেটাকে বোঝানো হয়, তাহলে সেটাকে ইউফেমিজম বলে, যাতে কথাটা শুনতে একটু কম খারাপ লাগে, হ্যাঁ, এইটাই, আর কিছু না। সামথিং মোর, আ ব্রিঞ্জার অফ নিউ থিংস। তো কি বলছে, ইটার্নাল সাইলেন্সের আগে তিনি এভরি আওয়ার সেভ করতে চান, সামথিং মোর, আ ব্রিঞ্জার অফ নিউ থিংস, অ্যান্ড while it were for some 3 suns to store and hoard myself। কি বলছে, খানিকটা বেশি সময় পেলে তিনি কি হচ্ছেন, যে নতুন জিনিস যখন তিনি আবিষ্কার করতে যাচ্ছেন, সেখানে তার কাছে কত সময় আছে, for some 3 suns to store, 3 suns to store মানে 3টে বছরে সূর্য উঠবে। 3টে বছরে সূর্য ওঠার মানেটা কি হচ্ছে, তার কাছে যেন 3 বছর বাকি আছে, যে তিনি আর বিশেষ কিছু করে উঠতে পারবেন না। অ্যান্ড হোয়ার্ড মাইসেলফ মানে হচ্ছে তিনি অল্প সময় তার কাছে সঞ্চয়ের জন্য বাকি আছে। তিনি ওখানে কি বলেছিলেন মনে আছে কথাটা, যে যে সঞ্চয়, তার যে রেস, সেটা নাকি শুধু খায় দায় সঞ্চয় করে। তো এখানেও তিনি ওইটাই বলতে চেয়েছেন, যে আমার কাছে যদি আমি সঞ্চয়ও করি, আমি যদি নিজের জীবনটাকে যদি একদম মানে ব্যতীত করি, তো সেখানেও কিন্তু আমার হাতে বেশি সময় নেই, হয়তো আমি তিনটে বছরই আমি হয়তো পাবো আমার হাতে। এবার দেখো, ইনি যে রাজ্যে বাস করতেন সেই রাজ্যটার নাম বলে দিই, সেটার নাম হচ্ছে ইথিকা, হ্যাঁ। ইথিকার স্পেলিংটা দেখো, ITHACA। ইউলিসিসের যে রাজ্যে যেখানে তিনি থাকতেন তার নাম ছিল ইথাকা। তো এখানে দেখো কি বলছে, যে সামথিং মোর, আ ব্রিঞ্জার অফ নিউ থিংস, তিনি যদি কিছুটা সময়ও পান যে নতুন থিং আবিষ্কারের জন্য, নতুন নতুন জায়গা আবিষ্কারের জন্য, তাহলে সেটা কত হতে পারে, সেটা হচ্ছে 3 সানস মানে যে 3 বছর, কারণ তার মানে আর বেশি ক্ষমতা বাকি নেই। এবার ভাইল মানেটা তো তোমরা জানো, ভাইল মানে হচ্ছে যে জিনিসটা হচ্ছে ডিসগ্রেসফুল, খারাপ, শেমফুল, এই ধরনের জিনিসটা হচ্ছে ভাইল। তো কি ভাইল, এখানে খারাপ কোনটা, হোর্ড মাইসেলফ মানে তার বাকি রাজ্যের জনজাতির মতো তিনি শুধু যদি প্যাসিভলি, তিনি যদি আইডেলি, তিনি যদি একটা সেলফিশ লাইফ লিড করেন, যে শুধুমাত্র নিজের জন্য খাবো, পরবো, বাঁচবো, তো সেটাকেই তিনি খারাপ বলছেন।
তাহলে এই সময়টা তিনি অ্যাডভেঞ্চারে ব্যতীত করতে চান। আর কি বলছে ফর আচ্ছা, অ্যান্ড দিস গ্রেট স্পিরিট কেন বলেছে? আত্মাটা ধূসর হয়ে যাচ্ছে মানেটা কি? তার বয়স হচ্ছে, হ্যাঁ, আর সেই যৌবন নেই তার মধ্যে। বয়স হলে মানুষের দেখবে চুলের রং যেমন সাদা হয়ে যায়, মানুষ বৃদ্ধ হয়ে যায়, তো তিনি এটাকে গ্রেট স্পিরিট বলছেন। ইয়ার্নিং ইন ডিজায়ার, ইয়ার্নিং মানে হচ্ছে ভীষণভাবে যেটাকে আগ্রহের সঙ্গে চাওয়া। তো তার কি ইচ্ছা, কি ডিজায়ার? টু ফলো নলেজটাকে ফলো করা, লাইক আ সিঙ্কিং স্টার বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট। তিনি যে তারাটা ডুবে যাচ্ছেন সেই তারার মতো করে তিনি যে জিনিস, বিয়ন্ড মানে হচ্ছে মানুষের চিন্তার বাইরে, আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট মানে মানুষ যতখানি তার চিন্তা করতে পারে তার বাইরে তিনি কিছু আবিষ্কার করতে চান। সেটা কেমন হবে? দেখো, লাইক আ সিঙ্কিং স্টার, লাইক মানে দেখো এখানে কম্প্যারিজনটা আমরা ভীষণভাবে সহসা বুঝতে পারছি। তো এটা কিসের এক্সাম্পল? এটা হচ্ছে সিমিলির এক্সাম্পল। বুঝতে পারলে এবার সিমিলি কাকে বলে? হ্যাঁ, এটা। তো সিঙ্কিং স্টার কেন বলেছে? কারণ দেখো একটা তারা যখন খসে পড়ছে সেটাকে কেমন লাগে দেখতে? সেটা হচ্ছে দেখবে মানে তার কোনো বাউন্ডারি দেখা যায় না। সেটা ওই যে বললাম যে হরাইজনের মতো, যেন সেটা মার্জিন যেন কিছু নেই। ঠিক আছে, এখানে তিনি তেমনি বলতে চেয়েছেন যে তিনি কোনো মার্জিন রাখতে চান না। তিনি সেই ধরনের তারার মতনই তিনি যেতে চান, যে তারাটাকে দেখলে মনে হবে যে খুব কাছেই রয়েছে, বাট সেটা অ্যাকচুয়ালি তার মার্জিনটা যত তুমি তার কাছে যাবে তত ফেড হয়ে যাবে। ঠিক আছে। আবার সিঙ্কিং স্টার একটা এক্সাম্পল কিসে বলো তো? যে তারা আকাশে স্থির হয়ে এক জায়গায় জ্বলজ্বল করছে, সে কিরকম লাইফ লিড করছে? আইডাল লাইফ লিড করছে। একটা আইডাল মানে কিন্তু এখানে আইডিয়াল নয়, এই আইডাল মানে হচ্ছে কুঁড়ে, হ্যাঁ, আর যেটা হচ্ছে আইডিয়াল সেটা মানে হচ্ছে যে সবার কাছে উদাহরণস্বরূপ। ঠিক আছে, তো মানে এক কথায় বলতে পারো ইউলিসিস আইডল কিং হতে চান না, বাট তিনি হতে চান সবার আইডিয়াল। এটা বলতে পারো, সহজভাবে মনে রাখতে। তো এবার সিঙ্কিং স্টার কথাটা মানে কি? স্টারটা এক জায়গায় স্থির থাকছে না, বোরিং লাইফ লিড করছে না, সেটা যেন কন্টিনিউয়াসলি আকাশের এধার থেকে ওধার ছুটে যাচ্ছে, মানে অ্যাক্টিভিটি করছে। ঠিক আছে, এই জিনিসটা। আর কি বলছে এরপর? দেখো, ইউলিসিস তার ছেলের কথা বলবে এখানে, এই প্যারাগ্রাফ থেকে স্টার্ট হবে। দেখো, টেলেমাচেস, হ্যাঁ, দিস ইজ মাই সান, বলছে এইটা হচ্ছে আমার ছেলে, মাইন ওন টেলেমাচেস, আমার নিজের সন্তান টেলেমাচেস, টু হুম আই লিভ দ্য সেপ্টার অ্যান্ড দ্য আইল। হ্যাঁ, যে সেই রাজদণ্ড বলা হয় না, সেই রাজদণ্ড তার হাতে দিয়ে যাচ্ছে, ছেলের হাতে দিয়ে যাচ্ছে। দেখবে সে মাথায় একটা মুকুট পরে, তার সঙ্গে হাতে রাজদণ্ড থাকে। তো তিনি এই রাজদণ্ড, এই রাজ্যের ভার তিনি তার ছেলের হাতে দিয়ে যাচ্ছে। ওয়েল লাভড অফ মি, আমি তাকে খুব ভালোবাসি। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার, তা সে এই কাজের জন্য, এই লেবার বলতে কি, রাজ্যের জনগণকে সামলানোর এই কাজের জন্য সে প্রস্তুত। বাই স্লো প্রুডেন্স, তার জ্ঞানটা কেমন, তার প্রুডেন্সটা কেমন? স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড আর রাফড পিপল। ইউলিসিসটা নিজের প্রজাদের জন্য কেমন কথা ইউজ করছে? স্যাভেজ কথাটা ইউজ করছে, এবং তিনি তাদেরকে পছন্দ করেন না। কিন্তু সেখানেই টেলেমাচুস কেমন রাজা, তার নলেজটা হচ্ছে স্লো গ্রোয়িং মানে এমন নয় যে তিনি ভীষণ বোকা, মানেটা হচ্ছে যে তিনি ভীষণ ধীর স্থির, তিনি মাইল্ড, তিনি তার কাজে হার্শ নন, তিনি মাইল্ড, তিনি মানুষের প্রতি নরম। যেটা একটা রাফড পিপল মানে যেটা সভ্য নয়, যেটা মানে একটা বলতে পারো একটা মানে ওয়াইল্ড যে জাতি, সেই পিপলদেরকে তিনি মাইল্ডলি ট্রিট করতে পারবেন, তিনি তাদেরকে অনেক নম্রভাবে ট্রিট করতে পারবেন। টেলেমাচেস অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, দেখো এখানেও তখন বললাম না TH ও পরে একটা এরকম দেওয়া ছিল, দো কথাটা ইউজ করা হয়েছিল, পুরোটা লেখা হয়নি। এখানেও দেখো TH আর ও অ্যাপোস্ট্রফি আছে, মানে এটাও থ্রু কথাটা পুরোটা লেখেনি। তো কি বলছে? অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, এবং তিনি অনেক নরমভাবে সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড। এবার তিনি তাদেরকে অনেক নম্রভাবে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে উদাহরণ তাদের সামনে মানে অনেক এক্সাম্পল মেলে ধরে যাদেরকে সাবডিউ করতে পারবে, তাদের সেই জনজাতিকে টেলেমাচেস পদানত করতে পারবে, যাতে তারা
ইউজফুল হয়, কাজে লাগে ফর দ্য মানে অ্যান্ড দ্য গুড, ভালো কাজে তাদেরকে ব্যবহার করতে পারবেন। দেখবে যে সমস্ত জনজাতি দেখবে ভীষণ বন্য, তারা দেখবে কারো কথা শোনে না, ভীষণ একগুঁয়ে হয়, তাদেরকে দেখবে তুমি সহসা বোঝাতে পারবে না, ঠিক আছে? এবার কি তারা তাদের নিজেদের মতনই থাকতে চায়, এবার তাদের ওপর অধিকার করতে হলে তাদেরকে যদি তুমি ভীষণ মানে শক্তর সঙ্গে তাদের সঙ্গে তুমি ব্যবহার করো, তারা ভয় তো পাবে কিন্তু মন থেকে মানতে পারবে না। এখানে টেলেমাচিসের গুণটা কেমন, যে সে ভীষণ নম্রভাবে তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদেরকে মানে সেই রকমভাবে তাদেরকে বোঝাতে পারবে যারা তাদের টেলিমাচিসের কাছে তারা নিজেরাই পদানত হয়, তার অধীনে থাকতে চায়, ঠিক আছে? মোস্ট ব্লেমলেস ইজ হি, টেলেমাচিসের জন্যই বলছে যে ভীষণভাবে সে ব্লেমলেস, তার মধ্যে কোনো দাগ নেই, তার জীবনে তার চরিত্রে কোনো দাগ নেই। সেন্টার্ড ইন দ্য স্পেয়ার অফ কমন ডিউটিস, যদি আমরা কমন ডিউটিসকে একটা জীবনের একটা গোল পথ ধরি, যেটা আমাদের জীবনে আমাদের ডিউটি চক্রাকারে আবর্ত হচ্ছে, প্রতিদিন আমাদের সম্পন্ন করতে হচ্ছে, তাহলে সেই কমন ডিউটিগুলো যাতে নিজেদের জীবনে আমরা আমাদের প্রতিদিনকার ডিউটি পালন করতে পারি ঠিকঠাকভাবে, তাহলে তার সেন্টারে যাকে ঘিরে সেই ডিউটি আবৃত্ত হবে, এইটা হচ্ছে টেলেমাচিস। টেলেমাচিসের সেন্টারে অবস্থান করছে এবং তার চারপাশে যেটা সেটা কমন ডিউটি, সে খুব সুন্দরভাবেই সে এগিয়ে নিয়ে যাচ্ছে। ডিসেন্ট নট টু ফেল ইন অফিসেস অফ টেন্ডারনেস, সে এতটাই ডিসেন্ট ভদ্র যে সে কখনো অফিসেস অফ টেন্ডারনেস মানে বলছে যে যদি নম্র ভদ্র ব্যবহারের কথা বলতে হয় তাহলে টেলেমাচিসের কাছে তুমি কোনোদিনই খারাপ ব্যবহার পাবে না। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস, দেখো হাউস হোল্ড গডস কারা, যাদেরকে আমরা নিত্যদিন ঘরে পুজো করি, হ্যাঁ, তো সেই ধরনের ডেইটিদের, সেই ধরনের ভগবানদের টেলেমাচিস ভীষণ অ্যাডোরেশন মানে ভীষণ মানে ভালোবেসে ভীষণ শ্রদ্ধা ভক্তি করে তাদেরকে হোমেজ পে করে কিন্তু সে ঘরে রাখবে, হ্যাঁ, তাদেরকে পুজো করবে। আমরা তো আর প্রতিদিনকার লাইফে তো আর সমুদ্র দেবতা, হ্যাঁ, সূর্য দেবতা, বায়ু দেবতা, ইন্দ্র দেবতাদের তো পুজো করি না, আমাদের ঘরে কারা থাকে, লক্ষ্মী, সরস্বতী, হ্যাঁ, শিব ঠাকুর, মা কালী, দুর্গা, এরকম গণেশ ঠাকুর, এরকম ঠাকুর থাকে। তো এইগুলো হচ্ছে হাউস হোল্ড গড, যাদেরকে আমরা নিত্যদিন পুজো করি, তো সেটা টেলেমাচিস করবে। ওয়েন আই এম গন, যখন আমি চলে যাব তখন টেলেমাচিস এই দায়িত্বগুলো খুব ভালোভাবেই পূরণ করবে। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন, কি বলছে, সে তার কাজ করুক, আমি আমার কাজ করব, মানে ওর লাইফে অ্যাডভেঞ্চারটাই মেন, তো ও তাই করবে। টেলেমাচিস যেহেতু দ্বন্দ্ব সামলাতে পারবে, সেটা ও করুক। There lies the port, the vessel puffs her sail, বলছে ওই দেখো সামনে একটা বন্দর দেখা যাচ্ছে। দেখো শুনেই বুঝতে পারছো যে কাউকে উদ্দেশ্য করে বলছে, এখানে যে সাইলেন্ট রয়েছে কেউ তাদেরকে উদ্দেশ্য করে বলছে। তো এখানে দেখো প্রথম আমরা যেটা এতক্ষণ ধরে পড়ে এলাম, সেখানে কারা সাইলেন্ট রয়েছে, কাদের উদ্দেশ্যে বলছে, একটা হচ্ছে রিডার, আমরা যারা চুপচাপ ওর কথা শুনে যাচ্ছি, আর একটা কার কথা বলতে পারে, এই প্যারাগ্রাফ থেকে বুঝতে পারবে যে তিনি কিন্তু এটাও হতে পারে যে তিনি তার ফেলো যে মেরিনার্স, হ্যাঁ, তার সঙ্গে যারা সমুদ্র যাত্রায় যাবে তার সেই ফেলো মেরিনার্সদের কথা এখানে তিনি বলছেন, যাদেরকে তিনি তার কথা শোনাচ্ছেন, যাদেরকে তিনি উৎসাহ দিচ্ছেন যে তোমরা আমার সঙ্গে সমুদ্র যাত্রায় লাস্ট বারের মতো চলো। তো এরা দুজনই কিন্তু সাইলেন্ট হয়ে রয়েছে। তো এটা একটা ড্রামাটিক মনোলগ, যেটা আমি আগের ক্লাসে বলছিলাম। কি বলছে, ওই দেখো দূরে বন্দর দেখা যাচ্ছে। দ্য ভেসেল পপস হারসেলফ, ভেসেলস মানে এখানে ওই জাহাজের যে শিপগুলো, মানে শিপগুলো পপস হারসেল, সেল মানে যে তোমার ওই পাল, তো পাপস মানে হচ্ছে সেগুলো ওই বাতাসে ফুলে উঠেছে, মানে এবার পালটা টাঙাচ্ছে যাতে হাওয়া দিয়ে এবার নৌকা ওরা মানে জাহাজ ওরা ভাসিয়ে দিতে পারে। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, সিটার অবস্থান কিরকম দেখো, গ্লুম, ডার্ক, ব্রড সি, বিশাল দিগন্ত বিস্তৃত সমুদ্র, যেটা কালো আঁধার লাগছে দেখতে, যার মধ্যে গ্লুম রয়েছে, মানে আনন্দ, চিয়ারফুলনেস, যেটা সর্বদাই গ্রাস করার জন্য মনুষ্য জাতিকে, মানুষকে গ্রাস করার জন্য প্রস্তুত, এমন একটা ভয়ঙ্কর সমুদ্র যেন তাদের সামনে দেখা যাচ্ছে। এখানেই তারা অ্যাডভেঞ্চারে বেরোবে। মাই মেরিনার্স, দেখো আমার মেরিনার্সরা, সোলস দ্যাট হ্যাভ টয়েলড, বলছে এই মেরিনার্সদের, সোলস মানে এখানে এই মেরিনাররা
তারা ভীষণ টয়েলড মানে পরিশ্রম করেছে, অ্যান্ড রট তারা কাজ করেছে, অ্যান্ড থট উইথ মি আমার সঙ্গে তারা একাত্ম হয়ে চিন্তা করেছে, আমার মানে তাদের ভাবনায় ভাবিত হয়েছে, তার কাজ করেছে, একসঙ্গে তারা তাদের জান লাগিয়ে দিয়েছে, পরিশ্রম করেছে। দ্যাট এভার উইথ আ ফ্রলিক ওয়েলকাম টুক দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন। এবার বলছে যারা জীবনের ফ্রলিক ওয়েলকাম মানে হচ্ছে খুব সহজভাবে গ্রহণ করেছে জীবনের থান্ডার এবং সানশাইন মানে হচ্ছে থান্ডার মানে হচ্ছে প্রচণ্ড দুঃখ ঝড়ঝঞ্ঝা, এবং জীবনে সূর্য ওঠা মানে হচ্ছে ভালো দিনগুলোকে তারা সমানভাবে ওয়েলকাম করেছে। অ্যান্ড অপোজড ফ্রি হার্টস ফ্রি ফোরহেডস ইউ অ্যান্ড আই আর ওল্ড। এবং বলছে যে তাদেরকে তাই কাদের সঙ্গে তুলনা করা হয়েছে, তাদের হার্টগুলো কেমন ফ্রি, তাদের মধ্যে কেউ কিন্তু বেঁধে রাখেনি যে এই আমার সঙ্গে যেতেই হবে, তুমি বাধ্য, নাহলে শুলে চড়াবো, এরকম নয়। তারা তাদের ইচ্ছা করে ওনার সঙ্গে এসছেন। ফ্রি ফোরহেডস মানে তাদের মাথায় কোনো চিন্তা না রেখে, ভুরু না কুঁচকিয়ে যাব না, যেতে বাধ্য এরকম না করে, মানে একদম চিন্তা বিমুখ হয়ে তারা ইউলিসের সঙ্গে যোগ দিয়েছে। ইউ অ্যান্ড আই আর ওল্ড। তো ইউ অ্যান্ড আই মানে ইউ মানে এখানে কারা বলো তো, ফেলো মেরিনার্সরা এখানে, ঠিক আছে, ইউলিসিসের ফেলো ম্যারিনার্সরা তাদেরকে বলেছে যে তোমরাও বৃদ্ধ হয়েছ, আমিও তো বৃদ্ধ হয়েছি, কিন্তু আমাদের এই বৃদ্ধ শলী আমরা কিন্তু আমাদের এই বৃদ্ধ বয়সে কিন্তু আমরা অ্যাডভেঞ্চারে যাব। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল। বলছে এই ওল্ড এজটা কিন্তু এমন নয় যে বৃদ্ধ হয়েছি মানে সেটা খুব খারাপ জিনিস। এই বৃদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যে এতদিন আমরা বিভিন্ন দেশ গেছি, যে যুদ্ধে যোগদান করেছি, সেটা কিন্তু আমাদেরকে সম্মান এনে দিয়েছে, অনার এনে দিয়েছে। আমরা নিজেদের টয়েল, আমরা অনেক পরিশ্রম করেই আজকে কিন্তু আমরা বুড়ো হয়েছি। এই বুড়ো হাড়ে কিন্তু জোর অনেক বেশি, কারণ আমাদের কাছে প্রচুর এক্সপিরিয়েন্স আছে, আমরা জানি কিভাবে যেতে হয় সমুদ্রে, আমাদেরকে পরাস্ত করা অত সহজ নয়। ডেথ ক্লোজেস আস। জীবনে মৃত্যু আমাদেরকে থামিয়ে দেবে ঠিক কথায়, বাট সামথিং এয়ার দ্য এন্ড। কিন্তু মৃত্যুর আগে, এই ERE এটা হচ্ছে এয়ার দ্য এন্ড। এয়ার মানে হচ্ছে বিফোর, মানে সামথিং বিফোর দ্য এন্ড, সাম ওয়ার্ক অফ নোবেল নোট। কিছু কাজ যেগুলো ভীষণ উচ্চ পর্যায়ের কাজ, মে ইয়েট বি ডান, যেটা এখনও করা যেতে পারে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস। আমরা সেই সব মানুষদের মতো হব না যারা শুধুমাত্র ভগবানের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ভগবানের সঙ্গে লড়াই করে নিজেদেরকে উচ্চ পদে আসীন করতে চায়, তেমন হব না। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য রকস। ওই দেখো, মানে এখানে বলতে চাইছে যে আমরা ভগবানের বিরাগ ভাজন হয়ে আমরা কিছু করছি না, আমরা ওনার ইচ্ছাতেই করছি। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য রকস। আচ্ছা, মানে হচ্ছে যে ওই দেখো দূরের যে রকসগুলো থেকে লাইট দেখা যাচ্ছে, টুইঙ্কেল করা মানে দীপ দীপ করে জ্বলছে। লং, দ্য লং ডে ওয়েন্স মানে হচ্ছে আচ্ছা আরেকটা কথা বলতে তখন ভুলে গেছিলাম, এইখানে অপোজড মানেটা হচ্ছে কি বলতো, লাইফ ডিফিকাল্টি, ঠিক আছে, মানে থান্ডার সানশাইন, এবং অপোজ মানে হচ্ছে দুঃখ সুখ এবং জীবনে বিভিন্ন যে দুঃসময়, লাইফে ডিফিকাল্টি, সেগুলোতে তারা সব একসঙ্গে ছিল, এটাই বলেছে। আচ্ছা, এখানে দেখো দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল কেন বলেছে, যে লং ডে ওয়েন্স মানে হচ্ছে দিনটা এবার শেষ হচ্ছে, তার জন্য দূরে লাইটগুলো এবার জ্বলতে দেখা যাচ্ছে, মানে তারাগুলো এবার টুইঙ্কেল করছে, হ্যাঁ দেখা যাচ্ছে, কারণ দিনটা শেষ হয়ে রাত্রি নামছে। দ্য স্লো মুন ক্লাইম্স, এবার আকাশে চাঁদ ধীরে ধীরে উঠছে। দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস। দেখো এখানটা একটা কথা বলি, দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস কথাটা দুটো অর্থ আছে। একটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে তার যে ফেলো মেরিনার্সরা, তারা এবার কিন্তু চারিদিকে কথা বলতে শুরু করেছে, কারণ যেহেতু জাহাজ ছাড়বে। আগেই বলা হলো এই প্যারাগ্রাফের স্টার্টিংয়ে যে জাহাজে বা পাল তুলছে, ভেসেলগুলো দেখা যাচ্ছে, তো এইটা একটা। সেকেন্ড হচ্ছে এই সমুদ্রে তো বহু মানুষ মারা গেছে, বহু ইউলিসিসের ফেলো মেরিনার্স এখানে মারা গেছে, যুদ্ধে অনেক লোক মরেছে, তো তাদের যেন সে আত্মাদের ডাক তিনি শুনতে পাচ্ছেন।
দুটো মানে হয়। বেশ, কাম মাই ফ্রেন্ডস, ইট ইজ নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড। এবার বলছে এসো আমার বন্ধুরা, এখানে মাই ফ্রেন্ডস মানে ওই মেরিনার্সদের কথা বলছে। এতটাও মানে লেট হয়ে যায়নি যে আমরা নতুন ওয়ার্ল্ডকে সিক মানে খুঁজে আমরা আবিষ্কার করতে পারবো না, এতটাও আমাদের বয়স হয়নি যে আমরা নতুন পৃথিবী আবিষ্কার করতে পারবো না। পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার্স মাইট, বলছে চলো নিজের নিজের অর্ডারে কাজে লেগে যাও এবং ঠেলো, শিপটাকে ঠেলো, এবার নোঙর তোলো। নিজে নিজে অর্ডার মানে কি, যার যেটা কাজ শিপে, সবার তো কাজ ভাগ করা থাকে, সেই কাজে লেগে যাও। দ্য সাউন্ডিং ফ্যারোজ ফর মাই পারপাস হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট। এবার দেখো, দ্য সাউন্ডিং ফ্যারোজ, সাউন্ডিং ফ্যারোজ মানে কি বলতো, যে ওয়েভসের যে সাউন্ডটা, সেটা যখন একটা শিপকে যখন মানে ধাক্কা দেয়, যে ওয়েভের যে সাউন্ডটা, এবং একটা শিপ যখন জল কেটে বেরিয়ে যায়, সেই আওয়াজটাকে বলেছে। ওকে, দ্য সাউন্ডস অফ ওয়েভস when it hit the sea, when the ships cut through the water and the waves, এটাকে বলা হচ্ছে for my purpose holds। ওর পারপাসটা কি, টু সেল বিয়ন্ড দ্য সানসেট। টু সেল বিয়ন্ড দ্য সানসেট মানে হচ্ছে, সানসেট মানে যেটা ওনাদের কাছে নোন ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডের বাইরে যেতে, সেই ওয়ার্ল্ডকে পিছনে ফেলে আরও কিছু আবিষ্কার করার জন্য তিনি বদ্ধপরিকর। অ্যান্ড দ্য বাস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স আনটিল আই ডাই। এইটা কি বলতো, বাস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স মানে হচ্ছে, এটা 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 একটা ইমেজারি, যে ইমেজারিটা দেখানো হচ্ছে কি, যে ইট ইজ সেলিং টু দ্য এজ অফ দ্য ওয়ার্ল্ড, মানে যেন পৃথিবীর একদম বাউন্ডারি যারা যেন ক্রস করে নিয়েছে, যেখানে ওয়েস্টার্ন স্টারদেরকে যেন দেখে মনে হয় তারা যেন সেখানে চান করছে। এবার দেখো ব্যাপারটা কি, সেটা হচ্ছে যেহেতু আমরা জানি যে পৃথিবী গোল, তো পৃথিবী গোল হওয়ার জন্য কি হচ্ছে, আমরা জানি যে আমরা পুরো পৃথিবী ঘুরে এলো, আমরা কোনোদিন বাউন্ডারিকে টাচ করতে পারবো না, ঠিক আছে। বাট সেই যুগে সেই ধারণাটা ছিল না। সেই যুগে কি মনে হতো, যেন পৃথিবীর কোনো হরাইজন আছে, যেখানে যেখানে আমরা যেন পৌঁছতে পারবো, আমরা যেন পৃথিবীর শেষ দেখতে পারবো। তো সেখানকার স্টারগুলোকে কেমন লাগবে দেখতে, দেখে মনে হবে যেন তারা সমুদ্রের জলে চান করছে, না সমুদ্রের জলের মধ্যে তারা যেন ডুবে যাচ্ছে, সেরকম দেখতে লাগবে সেই জিনিসটা। মানে দেখো এই ধারণাটা কখনকার কথা বলছি, সেই ইউলিসিস, মানে একদম সেই মিথিক্যাল ইউলিসিসের কথা বলছি, যখন ভগবানদের সঙ্গে তারা সামনাসামনি তাদের লড়াই হতো, দেখতে পেত, হ্যাঁ সেই ধরনের জিনিসের কথা মানে বলা হচ্ছে। তো সেইটা বলা হয়েছে যে সেই সময়ে তো তাদের দেখে মনে হচ্ছে যে ওয়েস্টার্ন স্টার্স মানে কি বলতো, সেই মিস্টিরিয়াস এবং আননোন রিজনস, সেটাকে যেন দেখে মনে হয় এই পৃথিবীর বাইরে, তারা যেন সমুদ্রে যেন সেই তারাগুলো যেন ঝরে পড়েছে, তো সেই রকম জায়গায় তারা যেতে চাইছে। ইট মে বি দ্য গার্লস উইল ওয়াশ আস ডাউন, হতে পারে যে সেখানে যে গার্লস আছে সেটা আমাদেরকে মেরে ফেলতে পারে, গার্লসের সেই প্রচণ্ড জলের যে স্রোত, সেখানে আমরা মারা যেতে পারি। সেই সময় যেন তো গ্রিকদের কাছে বিশ্বাস ছিল যে একটা জায়গা ছিল, এই যে এখানকার কথা বলেছে, এই ওয়েস্টার্ন স্টার্স এবং গার্লসের কথা, তো এখানে ওদের বিশ্বাস ছিল যে যদি এই জায়গাটা ক্রস করা হয়, মানে ভীষণ ভয়ঙ্কর ছিল সেখানকার সমুদ্র, সেখানকার অবস্থানটা, যদি সেখানটা ক্রস করতে যাওয়া হয় তাহলে নাকি ভগবানের নাকি মানে অভিশাপ লাগে, সেখানটা নাকি অভিশপ্ত জায়গা, সেখানে নাকি সবাই মারা যায়, কেউ নাকি বেঁচে ফেরে না। তো তার জন্যই বলছে হতে পারে আমরা সেখানেই মারা গেলাম। হ্যাঁ, ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, তো মারা যাওয়ার বলছে মারা যেতে পারি, হতে পারি, আর না হলে আমরা হ্যাপি আইলস টাচ করতে পারি। এই হ্যাপি আইলসটা না, যেটা আমাদের কাছে যেটা স্বর্গের কনসেপ্ট, যেটা হেভেনের কনসেপ্ট, সেই হেভেনের কনসেপ্টটাকে গ্রিক মিথোলজিতে হ্যাপি আইলস বলে। সেটা যেন সেখানে মানে সশরীরে পৌঁছে যাবে, তারা একটা স্বর্গে যেন পৌঁছে যাবে, বা তারা মারা যেতে পারে, ঠিক আছে, যেটা গার্লস তাদেরকে ওয়াশ করতে পারে, বা তারা যেন হ্যাপি আইলস মানে স্বর্গে পৌঁছাতে পারে। সেখানে তারা কাকে দেখবে, সেই গ্রেট অ্যাকিলিস, ট্রোজান ওয়ারের হিরো বলতে পারো, সেই গ্রেট অ্যাকিলিসকে তারা যেন সেখানেই দেখতে পাবে। হুম উই নিউ, যাকে আমরা চিনতাম সেই ট্রোজান ওয়ারের সময়, যার সঙ্গে হেক্টরের বিশাল যুদ্ধ হয়েছিল। দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস, যদিও অনেক কিছু আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে, মানে বহুজনকে তো হারিয়েছে, মাচ অ্যাবাইডস তবুও প্রচুর আছে।
and though we are not now the strength which in old days, এবং যদিও আমাদের গায়ে এখন সেরকম শক্তি নেই যেটা আমাদের কাছে ওল্ড ডেজে ছিল যখন আমরা ইয়াং ছিলাম, moved earth and heaven, that which we are, সেই সময় আমরা যেন পৃথিবী এবং স্বর্গকেও কাঁপিয়ে দিতে পারতাম। কিন্তু যা আমরা তাই, বয়স তো হবেই। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, আমাদের বয়স হয়ে গেল, আমাদের মনের মধ্যে যে ইকুয়াল টেম্পার, ইকুয়াল কার সঙ্গে বলা হয়েছে, যে যৌবনে যেরকম মনে একটা সাহস ছিল, শক্তি ছিল, বৃদ্ধ হয়ে গেলেও কিন্তু সেই সাহস এবং শক্তি, সেই টেম্পার, আমাদের সেই শরীরের সেই ক্ষমতা, আমাদের সেই মেজাজ, মানসিকতা কিন্তু কমেনি। আমাদের হার্টস কিন্তু এখনো হিরোইকই আছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, হতে পারে সেটা টাইমের জন্য, সময় গড়িয়েছে আমাদের, যেহেতু ফেট মানে এটাই ডেস্টিনি প্রত্যেকটা মানুষের যে তাদের বয়স হবে, তার জন্য সেটা হতে পারে যে উইক হয়ে গেছে খানিকটা, বাট স্ট্রং ইন উইল, মানে শরীরের দিক থেকে আমরা উইক হলেও মনের ইচ্ছা কিন্তু আগের মতনই আছে। টু স্ট্রাইভ, আমরা স্ট্রাইভ করব, লড়াই করব। টু সিক মানে আমরা খুঁজবো। টু ফাইন্ড মানেও তাই। অ্যান্ড নট টু ইয়েল্ড মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা, কারো কাছে আমরা বশ্যতা স্বীকার করব না। ঠিক আছে, এটা এবার কি বলছে, এক্সারসাইজগুলো একটু দেখে নিই। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। হোয়াট ইজ দ্য স্পিকার ইন ইউলিসিস লঙ্গিং ফর? ইউলিসিসের যিনি স্পিকার তিনি কি চাইছেন? আ পিসফুল অ্যান্ড কোয়াইট রিটায়ারমেন্ট চাইছেন, আর নিউ অ্যাডভেঞ্চার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স চাইছেন, দ্য কমফোর্ট অফ হিজ ফ্যামিলি, না ফরগিভনেস অফ পাস্ট মিস্টেক্স? কোনটা চাইছে? ভীষণ ইজি আনসারটা, নিউ অ্যাডভেঞ্চার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স চাইছে। নাম্বার 2 কি বলছে? হোয়াট ফ্রেজ ফ্রম দ্য পোয়েম বেস্ট রিফ্লেক্টস ইউলিসিসেস রেস্টলেস স্পিরিট? এটা কোন ফ্রেজটা সব থেকে বেশি বোঝা যায়? গ্রো ওল্ড অ্যালং উইথ মি, মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আই ইয়ার্ন ফর দ্য ওল্ড ফ্যামিলিয়ার ওয়েজ, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড? কোনটা তার রেস্টলেস স্পিরিটকে বোঝাচ্ছে? গ্রো ওল্ড অ্যালং উইথ মি এগুলো তো নেই, দেখো, মাচ আই হ্যাভ সিন অ্যান্ড নোন। ঠিক আছে, এখানে কোনটা একমাত্র বোঝাচ্ছে এবং রয়েছে পোয়েমে, সেটা হচ্ছে অপশন ডি, লাস্ট লাইনটা যেটা এক্ষুনি পড়লাম, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। এটা সব থেকে বেশি তার অ্যাডভেঞ্চারাস স্পিরিটকে ডিসক্রাইব করছে। থার্ড কি বলছে? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফার অফ ল্যান্ডস মেনশনড ইন দ্য পোয়েম? অনেক দূরের যে ল্যান্ডটা, সেটার কি মানেটা দাঁড়ায় এখানে? দে রিপ্রেজেন্ট আ লস্ট লাভ, দে সিম্বলাইজ দ্য স্পিকার্স রিগ্রেটস, they represent the unknown and the call for continued exploration, they represent the speaker's yearning for death. তো কি বলেছে? যে তারা একটা হারিয়ে যাওয়া ভালোবাসার কথা বলেছে, না তারা স্পিকারের যে মানে রিগ্রেটস মানে আফসোসের কথা বলেছে, না তারা রিপ্রেজেন্ট করছে আননোন এবং কন্টিনিউয়াস এক্সপ্লোরেশন, নতুন জায়গা আবিষ্কারের যে এক্সপ্লোরেশন সেটাকে বোঝাচ্ছে, না তারা স্পিকারের মৃত্যু কামনাকে বোঝাচ্ছে? অফকোর্স অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে, সো এটা কমপ্লিট হয়ে গেল। দিস ইজ ইট ফর টুডে। আই হ্যাভ কমপ্লিটেড ইউলিসিস টুডে, and okay, so today I'm going to let you know what is the form and the meter of the poem. So let's give you a little means very summarized idea of the same, because it is not too much necessary to go to the deeper section. Okay, দেখো এখানে পোয়েমটা একদম ফার্স্ট লাইনে যায়। দেখো এখানে তোমরা এখানে দেখো কিং, ক্র্যাগস, ডোল, রেস, মি, ড্রিঙ্ক, এনজয়েড, কোনো দেখবে লাইনগুলোর সঙ্গে কোনোটা কোনো মিল নেই। তো এখানে আমরা যে এবি বা এবিবিসি লাইন স্কিম করি সেটা এখানে চলছে না। ঠিক আছে, এটা এখানে হবে না। তো এখানটা কি ইউজ করা হয়েছে? এটাকে বলা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার ইউজ করা হয়েছে। দেখো খুব ডিপে যাওয়ার দরকার নেই, জাস্ট বলে দিই আয়াম্বিক পেন্টামিটার কি। সেটা হচ্ছে এখানে দেখো ইট লিটল, হ্যাঁ, ইট একটা সিলেবেল, লিটল দুটো সিলেবেল, লিটল, প্রফিটস আরও দুটো সিলেবেল। ঠিক আছে, তো আর কি হচ্ছে দ্যাট একটা সিলেবেল, অ্যান একটা সিলেবেল, আইডল দুটো সিলেবেল, কিং একটা সিলেবেল। তো টোটাল কটা সিলেবেল ভাগ হচ্ছে? 10টা সিলেবেলে ভাগ হচ্ছে। 10টা সিলেবেলের মধ্যে আমরা যদি দুটো দুটো করে ধরি, তাহলে ইট, লিট একটা, টেল
প্র এটা একটা, এই দুটো দুটো করে ভাগ করলে টোটাল 5টা ভাগে ভাগ হয় আর 10টা সিলেবেল, ঠিক আছে। আর এটা হচ্ছে, আর প্রথমটা তোমাদের অত জানতে হবে না, আনট্রেসড ট্রেসড এরকম ভাগ থাকে, তো সবগুলোকে মিলে এটাকে বলা হয় আয়াম্বিক পেন্টামিটার। হ্যাঁ, এটাকে আয়াম্বিক পেন্টামিটার, মানে যেহেতু 5টা করে ভাগ রয়েছে তাই পেন্টামিটার বলা হয়, ঠিক আছে। এইটা সামান্য জাস্ট জেনে রাখো। আর এটা তো ড্রামাটিক মোনোলগ, আগেই বলেছি, একটা কনভারসেশনের মতো হচ্ছে, বাট যেখানে একজন সাইলেন্ট। তো এইটা কি বলা হয়, আর কিছু না, এইটুকু জানলেই হবে। Okay, so that was the form and meter, not very much important to you, but just to know. So this is it for today. Hope you understand the poem and the exercises I have done. So you can read the text, you can go through it, you can just revise all the things, so it will be better for you to understand that same. Okay, so meet you in my next class with some other text, and till then stay with Haldar E Academy. Have a nice day.